স্বেচ্ছাচারিতার ঘেরাটোপে ঢাকা ওয়াসা সচিবের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করে দুষ্টেন এমডিকে আছে সমন্বয়কদের নামও। পবিত্র হজ নিয়ে প্রতারণা, কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা বার্ডস আই হজ কাফেলার সিইও, বিচার দাবি ভুক্তভোগী। জেলা বিষয় না টাকা দিলে জন্ম সনদ, ব্রাহ্মণবাড়িয়ার বুধলি ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে মিলেছে প্রতারণার প্রমাণ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। ঈদ সামনে রেখে নতুন কাপড়ের পসরা, ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম নরসিংদীর বাবুরহাট, গড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা লেনদেন। তরমুজের ফলনে হাসি ভোলার কৃষকদের মুখে, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে, আবাদে আগ্রহ বাড়ছে বলছে কৃষি বিভাগ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে পাল্টা হামলার হুঙ্কার ইয়েমেনের, হারান হামাসের নিন্দা আলোচনার আহ্বান মস্কোর। এবং বাংলাদেশের ফুটবল অনন্য উচ্চতায় পৌঁছাবে আশায় বাফুফে সভাপতি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে ৫ বছরের চুক্তি। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। রাতারাতি ১৫০ জনকে ঢাকা ওয়াসায় অবৈধভাবে চাকরি দিয়েছেন প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান। নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা বা যাচাই বাছাই নয়, সরাসরি সমন্বয়কার উপদেষ্টাদের পিএস এপিএসদের রেফারেন্সের দোহাই দিয়ে এমন কাণ্ড করেছেন তিনি। তবে ওয়াসা সচিব এমডির ওপর দায় চাপালেও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অঞ্জন বর্মন। নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। দেশ টিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে। বাদ পড়েননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। ৬ জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। এই তো কদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল করতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছেন হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকোতেই মেধা তো দূরে থাক, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে হয়েছে চাকরি। সে রেফারেন্সদাতাদের তালিকায় নাম রয়েছে সমন্বয়কদের। কিভাবে সম্ভব এটি? সে প্রশ্নের উত্তর মিলাবো এবার। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসা জোন ৬-এ দেশ টিভি টিম। তবে সেখানে ঢুকতে গেলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে। পরে প্রবেশ অনুমতি মিললেও মেলেনি চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলার অনুমতি। এবার তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলি আমরা। রেফারেন্স দাতা সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। যে সমন্বয়ক তৌহিদ, উনি কি হয় আপনার? আপনি কি তার রেফারেন্সে ছিলেন? হ্যালো 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 সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তৌহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এখন যদি আমাদের নাম এখানে আসে তাহলে এটা ওয়াসা কর্তৃপক্ষ জানবে যে কেন আমাদের নাম আসলো। আমরা ওয়াসা তো এরকম ভাবে কারোর জন্য সুপারিশ করি না। এটা তো কোথায় হইলো, বৈষম্যই হইলো। তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএস এর রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসা? জানতে ওয়াসা সচিবের মুখোমুখি দেশ টিভি টিম। তার দাবি, সবকিছু করেছেন ওয়াসার এমডি, শুধু স্বাক্ষর করেছেন তিনি। এইটা টোটালটা হচ্ছে মানে একেবারে এ টু জেড প্রক্রিয়াটা হচ্ছে এমডি স্যারের। আপনি এমডি স্যার আছেন, একটু স্যারের সাথে কথা বলুন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই প্রক্রিয়াটাই তো আপনার সাথে হয়েছিল। এটা তো আমি তো সিগনেটারি অথরিটি। বিষয়টি সম্পর্কে জানতে এবার ওয়াসার এমডির দপ্তরে দেশ টিভি টিম। তবে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি তিনি। স্যার যেটা বললো যে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট তো নেয় না, হুট করে এসে তো বললে তো আমি কথা বলতে পারি না।
বা আমি এখন তো আর এত ফ্রি না যে এখন আজকে কথা বলি। অস্থায়ী বা মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশনা জারি করে, তবে তা অমান্য করে চাকরি দিয়ে যাচ্ছে ওয়াসাসহ অনেক প্রতিষ্ঠান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। মাত্র 99,000 টাকায় ওমরা হজ। শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে বার্ডস আই হজ কাফেলা নামের প্রতিষ্ঠান। এরই মধ্যে কয়েক কোটি টাকা হাতিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটির সিইও রাজীব মাহমুদ। বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানটির অফিসও। মনির ইসলামের ক্যামেরার আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। মোহাম্মদ আহনাফ জাবির 13 বছর বয়সী বাবা হারায় কিশোরের স্বপ্ন ভাই ও মাকে নিয়ে ওমরা হজ করবেন। জাবিরের মা মার্জিনা বেগম সন্তানের স্বপ্ন পূরণে তিলে তিলে জমিয়েছেন অর্থ। তবে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বার্ডস আই হজ কাফেলা নামের এজেন্সির প্রতারণায়। উমরা প্যাকেজের নামে কয়েক কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছেন কোম্পানির মালিক রাজীব মাহমুদ। ফেসবুকে ওদের অ্যাডটা দেখলাম। অ্যাড দেখার পর আমার আম্মু অনেক খুশি হলো, অনেক কম টাকায় আমরা ওমরা যেতে পারবো এবং ইত্তেকাফে বসতে পারবো। 2 ছেলে আমার, ওর বাবা নাই, এখন এতিম বাচ্চাদেরকে ফেলে কিভাবে যাব? 2টা ছেলেকে সাথে নিব, এই ছিল আমার স্বপ্ন। বার্ডস আই ফ্লাই হজ কাফেলা মানুষকে টাকা নিয়ে প্রতারিত করছে, এটা দেখে আমার মাথা ঘুরে গেল। আমি তখন কোরআন পড়তেছিলাম, আমার একটা টিচার ছিল বাসা, ওই টিচারকে নিয়ে ম্যাডামকে নিয়ে আমি চলে আসলাম। শুধু আহনাফের পরিবারই নয়, হেলিকপ্টার সার্ভিসের আড়ালে রাজীবের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। তাদের অভিযোগ এয়ারপোর্টের মতো বিশ্বস্ত জায়গায় অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন রাজীব। এই বার্ডস আই হজ কাফেলা থেকে আমরা টাকা জমা দিয়েছি, এটা যে সিইও রাজীব তার কাছে টাকা জমা দিয়েছি। আজকে এই শতাধিক লোক আমাদের বারবার টিকিটের ডেট পরিবর্তন করেও আমাদেরকে পাঠায় নাই। ঢাকা ডোমেস্টিক কাউন্টার ওদের অফিস। আমরা এই সুবাদে আমাদের ফ্যামিলি 4 জন সহ আমরা প্রায় 4 লক্ষ টাকার মতো এখানে দেওয়া হয়েছে। এজেন্সির কোনো নিবন্ধন ছাড়াই শাহজালাল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে অফিস বসিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বলে জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ সভাপতি। বিমানবন্দরের মতো একটি জায়গায় লাইসেন্স ছাড়া কিভাবে একটা অফিস তারা দীর্ঘদিন যাবৎ করলো, প্রশাসনের একেবারেই নাকের ডগায়। ওমরায় পাঠাতে হলে তাদেরকে ওমরার লাইসেন্স নিতে হবে ধর্ম মন্ত্রণালয় থেকে। ধর্ম মন্ত্রণালয়ে ওমরার লাইসেন্স দেওয়া, হজের লাইসেন্স দেওয়া বন্ধ আছে প্রায় 8-10 বছর যাবৎ। তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে ওমরায় যাত্রী পাঠাচ্ছে? তার লাইসেন্স নাই, ট্রাভেল এজেন্সির লাইসেন্স নাই। প্রতারণার মামলায় রাজীবের স্ত্রী গ্রেফতার হলেও ট্রাভেল এজেন্সির হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেশ পরিচালনার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক, জনগণের ওপর চালানো নির্যাতন ও হত্যার বিচার হতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যথায় আবার অন্যায় সংগঠিত হওয়ার সুযোগ থাকবে বলেও হুঁশিয়ার করেন তিনি। কারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ সে রায় দেবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। রবিবার রাজধানীর একটি হোটেলে পতিত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুনের শিকার ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ঈদ উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। যারা অপরাধী, সে অপরাধীকে বাংলাদেশের প্রতিটি কানায় কানায় যেন খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখে যেন আনা হয়। ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও গণ অভ্যুত্থানে যারা জনগণের উপর অন্যায় করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ আমরা যদি আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। বিগত দিনে জনগণ যে প্রত্যাশা নিয়ে লড়াই সংগ্রাম করেছে, সুযোগ পেলে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কাজ করবে বলেও জানান তিনি।
জনগণের যে প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফের মাথাচাড়া দিয়ে উঠবে ফ্যাসিস্টরা। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মিরপুর 1 নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের। রোববার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটে। বিস্তারিত AHML এর রিপোর্টে। ময়মনসিংহে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসারের 4 সন্ত্রাসীকে আটক করেছে র্যাব, সঙ্গে 2 শিশুও রয়েছে। রোববার রাত 2:45টার দিকে নগরীর নতুন বাজারের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। ভবনের অন্যান্য বাসিন্দারা জানায়, ভুয়া পরিচয় ব্যবহার করে আটককৃতরা কিছুদিন ধরে এই ফ্ল্যাটে বসবাস করত। তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 2টি শিশু সন্তান রয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। দণ্ডিতরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। দ্রুত সব বিচারিক প্রক্রিয়া শেষে সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2019 সালের 6 অক্টোবর 2011 নম্বর রুমে বড় ভাইয়েরা তোকে ডাকে এই বলে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে ডেকে নিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করা হয়। সারা রাত নির্যাতন করে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাস। 3 দিনের মধ্যে গ্রেফতার করা হয় 22 জনকে। এরা সবাই তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মী। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। পরবর্তীতে 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে নতুন করে শুনানি শুরু হয়। রবিবার বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত মনে করে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন হাইকোর্ট। বহাল রাখা হয় 5 জনের যাবজ্জীবন সাজাও। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে মেধাবী ছাত্র সমাজ একটি নতুন জীবন পেয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চান আবরারের বাবা। আর আবরারের ভাই জানালেন কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ার হতাশার কথা। এই বিষয়টা আসলে সম্পূর্ণ আমাদের জন্য হতাশার, কারণ আমরা আসলে অপেক্ষায় আছি যে কবে এদের রায় কার্যকর হবে। আর সেখানে আমরা কাইন্ড অফ
তার মধ্যে হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। হাইকোর্টে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেন আসামি পক্ষ। আপিল করার ঘোষণা দেন আইনজীবীরা। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন। 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 আসামির 4 জন পলাতক, এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মিরপুর 1 নম্বরে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় ছুরির আঘাতে প্রাণ গেল এক যুবকের। রোববার দিবাগত রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথেই ঘটনা ঘটে। বিস্তারিত HML-এর রিপোর্টে। রাত তখন 1টা। কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন রনি নামে এক যুবক। মাঠে মাদক সেবনকারীদের দেখে মাদক সেবনে নিষেধ করলে উত্তেজিত হয়ে মাদক সেবনকারীরা প্রথমে তাকে মারধর করে, পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। স্থানীয়রা জানায়, হঠাৎ চিৎকারের শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখেন কয়েকজন যুবক রনি নামে ওই যুবককে মারছে। এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় খুনিরা। পরে দৌড়ে রাস্তার পাশে একটি দোকানে গিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ক্ষোভ জানিয়ে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। চেয়ার দিয়ে বাড়ি দেওয়ার পরে ও ব্যথা পাইছে, অনেকটা ব্যথা পাওয়ার পরে দৌড় দিছে পরে ওইখানে পড়ে গেছে, পড়ার পরে ওরে মারছে। বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও। বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ জানায়, কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। তো তারপরে আমরা এখানে যখন সে ছুরিকাঘাত হয়েছে তখনই পুলিশ সাথে সাথেই রেসপন্ড করে এখানে তাৎক্ষণিকই আসে। আসার পরে আমরা ওইখানে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই, আর কি চিকিৎসাধীন অবস্থায় মৃত অবস্থায় পাই। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন চলমান রয়েছে। HML, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শান্তিনগরে মধ্যরাতে 8-10 জনের চাঁদাবাজি দল একটি বাসায় প্রবেশ করে। পরে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীর স্ত্রী জানায়, অপরিচিত কিছু ব্যক্তি তার স্বামীর কাছে চাঁদা দাবি করে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় 5-6 জন। ধরা পড়ে 4 জন। পরে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে চাঁদাবাজদের। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে জানায় পুলিশ। সংস্কার কাজ চলমান থাকায় ঢাকা জেলা ছাড়া দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, 26 মার্চ স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে প্রকাশিত খবরটি সত্য নয়। ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করবে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদ থেকে টাকা দিলে মিলত দেশের যে কোনো প্রান্তের মানুষের জন্য জন্ম নিবন্ধন পত্র। বছরের পর বছর ধরে চলা এমন ঘটনায় একে অপরকে দায়ী করছেন পরিষদ সংশ্লিষ্টরা। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান জেলা প্রশাসকের কাছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আর জেলা প্রশাসক জানালেন, প্রাথমিক তদন্তে মিলেছে জালিয়াতির প্রমাণ। সহকর্মী মেহেদিনুর পাঠসের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। নিয়ম অনুযায়ী দেশের নাগরিকের স্ব জেলার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে জন্ম সনদ নেয়ার কথা, অথচ ব্রাহ্মণবাড়িয়া সদরের ২ নং বুধল ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গোপালগঞ্জ, ভোলা, সিলেট সহ বিভিন্ন জেলার মানুষকে। বিষয়টি জানাজানি হলে প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজকে দায়ী করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে সেই জিনিসটা যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসটা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে বিধি বহির্ভূতভাবে বিভিন্ন জেলার সহস্রাধিক জন্ম নিবন্ধন পত্র দেন সচিব সুমন পারভেজ, যাদের স্থায়ী ঠিকানা দেখানো হয় জেলার বুধল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। এছাড়াও নানা প্রয়োজনে বয়স বাড়ানো কমানো সহ বিভিন্ন কাজে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। আর এইসব কাজে ব্যবহার করতেন ওই ইউনিয়ন পরিষদের এক নারী উদ্যোক্তাকে। তবে প্রশাসনিক কর্মকর্তার কাছে অসহায় ছিলেন বলে জানান ওই নারী উদ্যোক্তা। সচিব যা দিত তাই আমরা এন্ট্রি করে দিতাম, বলতাম ভাই এগুলা দেন কেন, পরে বলতো যে আমার আইডি পাসওয়ার্ড যা জবাবদি করা লাগে আমি তো করবো, তোমাদের তো কোনো সমস্যা। বর্তমানে জেলার কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ওই প্রশাসনিক কর্মকর্তা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও অনিয়মের কথা স্বীকার করে পুরো পরিষদকে দায়ী করেন। আমি তো করাইছি ওরে দিয়া, শুধু এটা না তো জন্মনিবন্ধন অফিসের জন্মনিবন্ধন করতো, এরপরে চেয়ারম্যান ওটিপি লাগে, চেয়ারম্যান ওটিপি দিছে সে করছে, বিয়ে শাদী লাগলে ধরে 18 বানাইয়া নিবন্ধন করা ইউনিয়ন পরিষদে দিয়া দেয় জনগণের অফিস তো। ইউপি চেয়ারম্যানের দাবি, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের মোবাইল ওটিপি ও স্বাক্ষর জালিয়াতি করে জেলার বাইরে জন্ম সনদ দেয়া হয়েছে। আমার প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারছি যে 31শে ডিসেম্বরে সাইন করা জন্ম নিবন্ধন ওনার হাতে পড়েছে। 31শে ডিসেম্বর তো আমি দেশের বাইরে। এইভাবে যদি আরো কোথাও হয়ে থাকে সেটাও হবে এই এডিট করা বা জালিয়াতি করা। জেলা প্রশাসক জানান, প্রাথমিক তদন্তে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিলেছে জালিয়াতির প্রমাণ। প্রতিবেদন পেলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এটা কখনোই পারে না, এটা গভর্নমেন্ট সম্পূর্ণ অনিয়ম হয়েছে এবং অনৈতিকভাবে হয়েছে। যদি হয়ে থাকে প্রমাণ, যদি আমি শুনেছি অভিযোগ প্রমাণিত, তারপর যদি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উপলক্ষে নতুন কাপড়ের পসরা সাজিয়ে প্রস্তুত নরসিংদীর বাবুরহাট। কয়েক বছরের মন্দা ভাব কাটে এবার বেচা কেনার ধুম লেগেছে। এবার প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানায় ব্যবসায়ীরা। সহকর্মী মোহাম্মদ আকরাম হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। দেশের অন্যতম পাইকারি দেশীয় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়, পপলিন কাপড়, ভয়েল কাপড়, সুতি কাপড়, শাটিং কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড় ও গামছা উৎপন্ন হয় স্থানীয় তাঁত ও সহায়ক শিল্প প্রতিষ্ঠান থেকে। ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা প্রভাব পড়ছে বেচাকেনায়। প্রতি বছর থেকে সেলের টার্গেট আমাদের বেশি দেয়, সেক্ষেত্রে আমাদের মালের পরিমাণ বেশি দিচ্ছেন, নতুন ডিজাইন ইউনিক ডিজাইন আসছে, ভালো মান আর দামে কমের সুবিধা নিতে ভিড় জমিয়েছেন দেশের নানা প্রান্তের পাইকারি ক্রেতারা। এখানে সস্তা পাওয়া যায় এই কাপড় চোপড়গুলো, এজন্য আমরা বাবুরহাটে আসছি। এবারের ঈদ মৌসুমে প্রতি হাটে গড়ে 5 থেকে 6 হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী নেতারা। ঈদ সিজনে তো সবসময় ভালো হয়, তাই আনুমানিক জায়গা নির্দিষ্ট না, 5,000 কোটি টাকা লেনদেন হয়। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচা কেনা হয় এই বাজারটিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।
জয়পুরহাটের পুরানাপৈলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য 15 টাকা কেজি দরে চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ডিলার মীর শহীদের বিরুদ্ধে। সুবিধাভোগীদের জন্য কার্ডের চাল উত্তোলন করেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ তাদের। বরাদ্দ করা চাল দেওয়ার পাশাপাশি ডিলারের শাস্তি চেয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে 637 হতদরিদ্র পরিবারকে 30 কেজি চাল দেওয়ার নিয়ম থাকলেও 2023 সালের নভেম্বরের পর থেকে প্রায় 10টি পরিবারকে কোনো ধরনের চাল দেওয়া হয়নি। ডিলার কার্ড বাতিলের অজুহাত ও কারসাজির কারণে তারা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাল ফেরত ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গত 3 মাস থেকে চাল পাই না, কোনো খোঁজ খবরও পাই না। 23 সালে চাল পাইছি, কিন্তু 2024 সাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো চাল পাইনি। গেছি কয়েকদিন ঘুরেছি ফিরেছি পাইনি। আমি শুনতেছি অনেকের মুখে কিন্তু কার্ডটা বাতিল হয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মীর শহীদ। কোনো কার্ড বাতিল হয়নি, না যেটা আছে সেটাই বাতিল করেনি, যে অবস্থা আছে ওই অবস্থায়। অভিযোগ স্বীকার করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। আমরা তদন্ত করে সেই অনিয়মটা ধরতে পারি, আমি উপর মহলে জানাবো। ইউনো স্যার আছে, ডিসি স্যার আছে, তাদের মাধ্যমে তার ডিলারশিপটা বাতিল করার চেষ্টা করব। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার। যদি অভিযোগ পাই আমরা তার বিরুদ্ধে আমাদের উপজেলা কমিটি আছে, ইউনো স্যার সভাপতি, উপজেলা খাদ্য বান্ধব কমিটির কমিটিতে ইউনো স্যারের সাথে আলাপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করবো এবং যদি কোনো অনিয়ম পরিলক্ষিত হয় সেটির ব্যবস্থা আমরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনুকূল থাকায় এবার ভোলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হয়েছে 52 থেকে 60 মেট্রিক টন। এসব তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। ছোটন সাহার রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। ভোলার বিস্তীর্ণ ফসলের মাঠ এখন তরমুজে ভরপুর। রোগ ও পোকার আক্রমণ না থাকায় এবং অনুকূল আবহাওয়ায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। 7 উপজেলায় 13,500 হেক্টর জমিতে প্রায় 35,000 চাষি তরমুজের আবাদ করেছেন। চলতি মৌসুমে হেক্টর প্রতি তরমুজ উৎপাদন হয়েছে 52 থেকে 60 মেট্রিক টন। কৃষকদের উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 12 জেলায়। স্থানীয় বাজারে তরমুজের দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। পাশাপাশি তরমুজ আবাদে আগ্রহ বাড়ছে তাদের। আমরা 25 কেনিতে করছি, ফলন আলহামদুলিল্লাহ এবছর ভালো। বাজার যে আছে এখন ভালো আছে, যদি এই রকমের থাকে তাইলে আমরা আরো 4 কেনি আছে 18-19 লাখ বিক্রি করতে পারবো। ভোলার তরমুজ ঢাকা, যাত্রাবাড়ি, চৌরাস্তা, গাজীপুর, কুষ্টিয়া বিভিন্ন জায়গায় বাংলাদেশ, সিলেট পর্যন্ত যায়। আশানুরূপ ফলন হওয়ায় সন্তুষ্ট কৃষি বিভাগও। মাঠ পর্যায়ে অধিক মূল্য পেতে গেলে কৃষকদের ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থাটি আরো একটু সুযোগ সুবিধা প্রদান করলে হয়তো কৃষক ন্যায্য মূল্যটি পাবে। তবে এবারের অধিক আবাদের কারণে কৃষক তরমুজ আবাদ করে লাভবান হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে। তরমুজ চাষে কৃষকদের সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও। এই চাষাবাদ অব্যাহত রাখতে সরকারের সহায়তা চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ। দেয়ালের শুভ্র রঙে দূর থেকেও জ্বলজ্বল করে প্রায় 600 বছরের প্রাচীন মসজিদটিতে। এই মসজিদ দেখতে ও নামাজ আদায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অনেকেই। তবে অপরিকল্পিত সংস্কারে স্থাপত্যকলার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সহকর্মী সালে এলাইকোটির তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। প্রায় 600 বছরের প্রাচীন স্থাপত্য শৈলীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মৌলভীবাজারের গয়ঘর ঐতিহাসিক খোজার মসজিদ। শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে অবস্থিত মসজিদটি।
সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে হাজী আমরের পুত্র ও সেই সময়ের মন্ত্রী মজলিস আলম 1476 খ্রিস্টাব্দে নির্মাণ করে মসজিদটি। পরবর্তীতে আফগান নেতা ও মোগলদের প্রতিপক্ষ খাজা উসমানের নামে নামকরণ হয়। মসজিদের মূল গম্বুজটি সাদা টাইলের এবং 18 ফুট লম্বা। 3টি বড় দরজার পাশাপাশি 6টি ছোট দরজা আছে। ছাদের কাছাকাছি একটি ফুলের নকশা সহ আরবি শিলালিপি আছে। প্রত্যেক শুক্রবারে আমরা নামাজ পড়ি, শীতের দিনে মসজিদের ভিতরটা একটু গরম গরম লাগে আর গরমের দিনে ঠান্ডা লাগে। এটা তো গাইবি মসজিদ আপনার, এটাতে তো এলাকার মানুষ আমরা ওগুলোই মিলিয়ে এটা সংস্কার করিয়া দা কইছি আপনার, এটাতে বহু দূর দূরান্তেই মানুষ হয় আপনার। এই মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন লোকজন। প্রতি জুম্মায় অংশ নেয় হাজারের বেশি মুসল্লি। এই মসজিদে আইছি আপনার নামাজ পড়ার লাগি। এই মসজিদে আইয়া নামাজ পড়লে মনের মধ্যে শান্তি মিলে। নবীগঞ্জ তো নিয়ে আইছি, ঐতিহাসিক পূজার মসজিদের মধ্যে নামাজ পড়ছি, শান্তি লাগছে। পূজার মসজিদ অনেক মানুষ দূর দূরান্ত থেকে তাদের অনেক নেক আশা নিয়ে আসে, অনেকে নফল নামাজ আদায় করে মসজিদে এসে। অনেকের ধারণা এই মুঘল আমলের মসজিদে ঐতিহাসিক পূজার মসজিদে এসে যদি নফল নামাজ আদায় করে তাহলে হয়তো তাদের মনে নেক বাসনা পূরণ হতে পারে। গ্রামবাসীদের মতে যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তখন এলাকাটি ঘন বনভূমিতে আবদ্ধ ছিল এবং বাঘের আনাগোনা ছিল। জঙ্গল খাটতে খাটতে মসজিদের এখানে ইটের স্তূপ দেখা যায়। এই ইটের স্তূপগুলির ভিতরেই দেখা যায় মসজিদের এই যে ওয়ালগুলি বাহির হয়ে আসে। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কার করা হলেও এখনো মসজিদ ভবনের ভেতরের পূর্ব স্তম্ভে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।